হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার আপডেট। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি, গ্রুপ সি বা ক্লার্কের চাকরি বাতিল মামলার আপডেট। ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পাওয়া শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ কি আপডেট। শেষ শুনানি যেটা হয়েছিল তার অর্ডার কপির ব্যাখ্যা ইতিমধ্যেই অর্ডার কপি প্রকাশিত হয়েছে। আজকেই অর্ডার কপিটা প্রকাশিত হলো। সেই অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা জেনে নেব। সত্যি কি সেই অর্ডার কপির মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতিরা? পুনর্মূল্যায়নের নিয়ে কি কথা সেখানে বলা রয়েছে, কি বক্তব্য সেখানে রাখা হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এ ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য। তো আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি, গ্রুপ সি বা ক্লার্কের চাকরির ক্ষেত্রে ফাঁকা ওএমআর শিট জমা করে যে মামলা চলছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, গত 14ই মার্চ 2024 তারিখে একটা গুরুত্বপূর্ণ শুনানি হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে মাননীয় বিচারপতিদ্বয় দেবাংশু বসাক মহাশয় এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে তারা এই বক্তব্য পেশ করতে শোনা গিয়েছিল যে নবম দশম একাদশ দ্বাদশ বা গ্রুপ সি, গ্রুপ ডি এই যে লেভেল, অর্থাৎ 4টি লেভেলে রিপ্যানেলের চিন্তা ভাবনা তারা করছে, অর্থাৎ পুনর্মূল্যায়ন করে। অর্থাৎ এখানে যারা যারা চাকরিতে বসেছিল তাদের সবার প্রায় 23 লক্ষ ক্যান্ডিডেটের ওএমআর শিট পুনর্মূল্যায়ন করে পুনরায় রিপ্যানেলের কথা ভাবছিল মাননীয় বিচারপতিদ্বয়। 29 নম্বর কোর্টরুমে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে কোনো রকম লাইভ স্ট্রিমিং হয় না। তার ফলে কি ধরনের কি শুনানি চলছে সেটা বাইরে থেকে বোঝা খুব মুশকিল হয়ে যায়। আমাদের ওয়েট করতে হয় কখন অর্ডার কপিটি পাবলিশ হয়। এখন এই 14 তারিখের অর্ডার কপিটি আমরা প্রত্যাশা করেছিলাম কখন সেটা পাবলিশ হয়। তো অবশেষে 5 থেকে 6 দিনের মাথায় গিয়ে কলকাতা হাইকোর্ট তারা সেই অর্ডার কপিটা পাবলিশ করলো। গতকাল তাদের ওয়েবসাইটে এই অর্ডার কপিটির লিঙ্ক দিলেও সেখান থেকে ডাউনলোড হচ্ছিল না। আজকে অবশেষে সেই লিঙ্ক থেকে ডাউনলোড তারা করতে দিল বা ডাউনলোড করা গেল। তো অ্যাকচুয়ালি প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় বিচারপতিরা সেদিনের অর্ডারের মধ্যে কি উল্লেখ করেছেন বা কি উল্লেখ করেনি, সমস্ত বিষয়টা আমাদের এই অর্ডার কপির মধ্যে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা সরাসরি অর্ডার কপিটা অ্যানালাইসিস করে নিই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির ডায়েরি নাম্বার WPA 30649/2016। পিটিশনার হিসেবে রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে আরো অনেকগুলো ক্যান ফাইল, অন্যদিকে আরো অনেকগুলো পিটিশন রয়েছে। টোটাল যেটা দেখা যাচ্ছে 60 পেজের অর্ডার কপি। 60 পেজের অর্ডার কপির মধ্যে ম্যাক্সিমাম পেজগুলোতেই তার রিট পিটিশন নাম্বার, তার ক্যান ফাইল সমস্ত বিস্তারিত, এবং তার পক্ষ থেকে যারা যারা কথা বলছিলেন অর্থাৎ বিভিন্ন লয়াররা রয়েছেন, কারা কারা কোন ম্যাটের সঙ্গে কোন ডায়েরি নাম্বারের সঙ্গে কে কথা বলছিলেন সমস্ত বিস্তারিত সেগুলোর উল্লেখ করা রয়েছে। তো আমরা সরাসরি একদম মূল বক্তব্যের দিকে চলে যাব, যেখানটায় অর্ডারগুলো উল্লেখ করা রয়েছে সেখানে আমরা চলে যাব। তো আমরা চলে এসেছি একদম অর্ডার কপির মূল বক্তব্যের দিকে। তো প্রথমেই যেটা বলা হচ্ছে, অ্যাট দ্য কমেন্সমেন্ট উই হিয়ার্ড ডক্টর সুতনু পাত্র, লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিস্টার সুতনু পাত্র তিনি তার বিস্তারিত যে আর্গুমেন্টস সেগুলো তিনি শুরু করে দিয়েছেন। ইতিপূর্বে আমরা দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই সুতনু পাত্র মহাশয় তিনি কিন্তু দীর্ঘদিন অনুপস্থিত থাকছিলেন। তাকে কোনো একটা প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জেনে এসে অ্যান্সার দেবেন পরের দিন, এমনই তিনি অ্যান্সার দিয়ে আসছিলেন। তার ফলে মামলাটি কিন্তু দীর্ঘায়িত আরো হয়েছে। তো যাই হোক, অবশেষে তিনি অ্যাভেলেবেল হয়েছেন এবং সমস্ত বক্তব্যগুলো পেশ করার চেষ্টা করছেন। উই ডিয়ার আফটার হিয়ার্ড মিস্টার পার্থ সারথী ভট্টাচার্য, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট পার্থ সারথী ভট্টাচার্য। তার যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলো মাননীয় বিচারপতিরা তারা শুনে নিয়েছেন। এরপর যেটা বলা হচ্ছে, অন হিজ কনক্লুশন, তার বক্তব্য শেষ করার পর উই হিয়ার্ড মিস্টার SP লাহিড়ী, লার্নেড অ্যাডভোকেট। SP লাহিড়ী তিনি তার বক্তব্য পেশ করেছেন। মিস্টার অনিন্দ বোস তিনি তার বক্তব্য পেশ করেছেন, লার্নেড অ্যাডভোকেট। মিস্টার সুদীপ ঘোষ চৌধুরী তিনি তার বক্তব্য পেশ করেছেন, লার্নেড অ্যাডভোকেট। এবং মিস্টার অনির্বাণ ঘোষ, লার্নেড অ্যাডভোকেট, তিনি তার বক্তব্য পেশ করেছেন। এবং সৌম্য মজুমদার, লার্নেড অ্যাডভোকেট, তিনিও তার বক্তব্য পেশ করেছেন। এরপর যেটা বলা হচ্ছে, রেসপেক্টিভ রিটেন নোটস অফ আর্গুমেন্টস ফিল অন বিহাফ অফ দেয়ার ক্লায়েন্টস। তাদের যে সমস্ত ক্লায়েন্টরা রয়েছে তাদের যে সমস্ত নোটস অফ আর্গুমেন্টস রয়েছে সেগুলো ইন কোর্ট টু টেকেন অন রেকর্ড, অর্থাৎ সেই রেকর্ডগুলোকে, সেই আর্গুমেন্টসগুলোকে কোর্ট তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। তার পাশাপাশি রিটেন নোটস অফ আর্গুমেন্টস অফ ক্লায়েন্টস অফ মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য, লার্নেড অ্যাডভোকেট,
বি টেকেন অন রেকর্ড, অর্থাৎ বিশ্বরূপ ভট্টাচার্যিয়া তার পক্ষ থেকে যে নোটস অফ আর্গুমেন্টস গুলো রয়েছে সেগুলো কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। এরপর যেটা বলা হচ্ছে, মিস্টার প্রসেনজিৎ মুখার্জি লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর সাম অফ দ্য পিটিশনার, কিছু পিটিশনারের পক্ষ থেকে মিস্টার প্রসেনজিৎ মুখার্জি তিনি কথা বলেছিলেন, মেক্স হিজ সাবমিশন, তার সাবমিশনের সময়, এবং সাবমিট রিটেন নোটস অফ আর্গুমেন্টস, তিনি যে নোটস অফ আর্গুমেন্টস গুলো করেছিলেন সেগুলোকে সাবমিট করেছেন, হুইচ বি টেকেন অন রেকর্ড, যে সমস্ত আর্গুমেন্টস গুলোকে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। অন হিজ কনক্লুশন, অর্থাৎ প্রসেনজিৎ মুখার্জির কনক্লুশনের পর উই হিয়ার মিস্টার অনিন্দ লাহিড়ী লার্নেড অ্যাডভোকেট, তার সমস্ত বক্তব্যগুলো তিনি অলরেডি কনক্লুড করে দিয়েছেন, অর্থাৎ তার বক্তব্যগুলো সমস্ত কি কি বলতে চান সেগুলো সমস্ত কিছু শুনে নিয়েছে কোর্ট। লিস্ট দিস ম্যাটার অন মার্চ 18, 2024, অর্থাৎ 18ই মার্চ মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল, কিন্তু 18ই মার্চ ওই দিন কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতির শ্রদ্ধাঞ্জলির জন্য ওই দিন কোর্ট বন্ধ ছিল, কোনো রকম 18ই মার্চ শুনানি করাননি মাননীয় বিচারপতিদ্বয়। 18ই মার্চ মামলাটি শুনানি না হলেও মামলাটি পরের দিন, অর্থাৎ আজকের 19শে মার্চ 2024 তারিখে মামলাটি শুনানি হয়েছে, মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে যাব, বর্তমান আপডেটটা কি আছে আমরা একবার এক ঝলকে দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার আমি আর বলছি না, সেটা আপনারা দেখে নিতে পারছেন। এখানে নেক্সট হিয়ারিং ডেট, এখানে কিন্তু এই কেস স্টার্টার এই জায়গাটা থেকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে আপডেট করছে না কলকাতা হাইকোর্ট। তো পিটিশনারের নাম এখানে রয়েছে। তো কবে কবে শুনানি হয়েছে দেখুন, মাননীয় বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ প্রথমে শুরু হয়েছিল 1-2-2024 তারিখ থেকে, তারপর মাননীয় বিচারপতি নতুন বেঞ্চ পেল, অর্থাৎ এখন বর্তমানে 4 তারিখ থেকে কন্টিনিউ শুনানি হচ্ছে। 4-5 তারিখে শুনানি হয়েছে, 6 তারিখে শুনানি হয়েছে, 7 তারিখে শুনানি হয়েছে, 8 তারিখেও শুনানি হয়েছে। 8 তারিখে 3টে অর্ডার কপি আপলোড হয়েছে, 8-এর পর 9-10 ছুটি ছিল, শনি রবিবার ছিল। 11 তারিখ শুনানি হয়েছে, 12 তারিখ শুনানি হয়েছে, 13 তারিখ রয়েছে, 14 তারিখ শুনানি হয়েছে। 14 তারিখে 2টো অর্ডার কপি আপলোড হয়েছে। এই 14 তারিখের অর্ডার কপিটি কিন্তু 6 দিন পরে গিয়ে তাদের ওয়েবসাইটে আপলোড হলো। মামলাটি 14 তারিখের পর ঠিক পরের দিনই 15 তারিখে মামলাটি লিস্টেড থাকলেও ওই দিন মাননীয় বিচারপতিদ্বয় 29 নম্বর কোর্টরুমে তারা বসেননি। মাননীয় বিচারপতি সাব্বার রশিদি তিনি হরিশ ট্যান্ডন মহাশয়ের বেঞ্চে গিয়ে তিনি বসেছিলেন কোর্ট নাম্বার 4-এ। তার ফলে 29 নম্বর কোর্টরুমে কোনো রকম শুনানি হয়নি কোনো মামলার। 15-র পর 18 তারিখ লিস্টেড ছিল, 18 তারিখ শুনানি হয়নি। তারপর 19 তারিখ আজকে মামলাটির শুনানি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখের কোনো রকম অর্ডার কপি এখনো পর্যন্ত আপলোড হয়নি। তো 19 তারিখে কি কি শুনানি হয়েছে সেই অর্ডার কপিটি আপলোড হলে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা সামগ্রিকভাবে অর্ডার কপিটি বিস্তারিত অ্যানালাইসিস করে যেটা দেখতে পেলাম, গত 14 তারিখে মাননীয় বিচারপতিদ্বয় তারা ভার্বালি বা মৌখিকভাবে তারা জানিয়েছিলেন, যদি এই স্কুল সার্ভিস কমিশনের এত দুর্নীতি হয়ে থাকে, যদি এত ফাঁকা ওএমআর-শিট প্রমাণিত হয়ে থাকে, বা যদি দেখা যায় প্রত্যেক ক্যান্ডিডেটই তারা ফাঁকা ওএমআর-শিট জমা করে চাকরি পেয়েছে, সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশন যদি একই কথা বলে যে তারা ফাঁকা ওএমআর-শিটেই চাকরি পেয়েছে, তাহলে মাননীয় বিচারপতিদ্বয় এই মুহূর্তে সিদ্ধান্তে আসবে যে এই প্যানেল 2016 সালের যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির যে প্যানেল, সেই প্যানেলে রিপ্যানেলের চিন্তা ভাবনা করবে, রিপ্যানেলের দিকে তারা এগোবে। এটা তারা ভার্বালি তারা জানিয়েছিল, কিন্তু অর্ডার কপির মধ্যে কোথাও কিন্তু এরকম কথা উল্লেখ করা নেই। এই বিষয়টি সম্পূর্ণ বিবেচনার পর্যায়ে রয়েছে। তবে আজকে অর্থাৎ 19শে মার্চ তারিখে কি কি শুনানি হয়েছে সে বিষয়টা আমরা যখন জানতে পারবো, তখন আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আজকের অর্ডার কপির মধ্যে যে কি কি বক্তব্য তারা রেখেছেন, সেগুলো আমাদের নজর থাকবে সেদিকে। সেই সঙ্গে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদি তারা জানিয়েছিলেন, যদি আমরা রিপ্যানেলের দিকে এগোই তাহলে কোন প্রসিডিওরে আমরা এগোতে পারি, ওএমআর শিটের পুনর্মূল্যায়নই বা কিভাবে করা সম্ভব, যেখানে 23 লক্ষ ক্যান্ডিডেট তাদের সমস্ত ওএমআর শিটগুলো পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা আসবে, তখন স্কুল সার্ভিস কমিশন এত ক্যান্ডিডেটের ওএমআর শিট তারা কি করে উঠতে পারবে? এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করা হলে তারা উত্তর দিয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের এ বিষয়ে কোনো আপত্তি নেই। যদি কলকাতা হাইকোর্ট অর্ডার দেয় যে এই সমস্ত ক্যান্ডিডেটের প্রত্যেক ক্যান্ডিডেটের ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে হবে, তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাকে আজকে বললে আগামী কাল থেকেই তারা কিন্তু পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু করে দেবে। কিন্তু বিতর্ক বাধে একটা জায়গায়, যে স্কুল সার্ভিস কমিশনের হাতে এই মুহূর্তে অরিজিনাল কোনো ওএমআর শিট নেই। একমাত্র সিবিআই তারা ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার কাছ থেকে ডিজিটাল ওএমআর শিট উদ্ধার করেছিল। সেই ওএমআর শিটগুলোই এখন স্কুল সার্ভিস কমিশন তারা গ্রহণ করেছে, সেই তথ্যগুলোই একমাত্র তাদের হাতিয়ার। কিন্তু যারা এই মুহূর্তে যারা পিটিশনার অর্থাৎ বিতর্কিত চাকরি যারা করছে, যে সমস্ত শিক্ষকরা বিতর্কিত শিক্ষকরা, তারা কিন্তু এই ডিজিটাল ওএমআর শিটের তাদের পুনর্মূল্যায়ন করার পক্ষপাতী নয়, বা তাদের বক্তব্য যে ওই সমস্ত ডিজিটাল ওএমআর শিটগুলো আমাদের নয়, ফলে পুনর্মূল্যায়ন করলে আমরা সেই ডেটা আমরা মানব না। বিতর্ক এখান থেকেই শুরু।
তবে সিবিআই যেহেতু এই ওএমআর শিটগুলো তারা কালেক্ট করেছে, সেহেতু নিশ্চয়ই তার সারবত্তা রয়েছে এবং কোর্ট যদি এই মুহূর্তে অর্ডার দেয়, সেই ডিজিটাল ডেটাগুলো স্কুল সার্ভিস কমিশন সেই ডেটার উপরেই বেস করে তারা পুনর্মূল্যায়ন করবে। তবে এই মুহূর্তে মাননীয় বিচারপতিদ্বয়ও তারা চাইছেন যে যারা বিতর্কিত এই সমস্ত চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদের চাকরি যদি কোনো রকমভাবে বাঁচানো যায়, সেই দিকটা তিনি বিবেচনার সুরে দেখছেন। তবে একমাত্র তখনই সেটা সম্ভব হবে যখন কেউ ফাঁকা ওএমআর শিট জমা না করে তারা চাকরিরত অবস্থায় রয়েছে। এখন যদি প্রমাণিত হয় যে ফাঁকা ওএমআর শিট সে জমা করে চাকরি পেয়েছে, তাহলে কেউ কোনো ক্যান্ডিডেটই বা বাইরের বা ভিতরের যে কোনো পক্ষই কিন্তু তারা মানবে না যে ফাঁকা ওএমআর শিট জমা করে তারা কেন চাকরি করছে। সেক্ষেত্রে এই ফাঁকা ওএমআর শিটে চাকরি পাওয়া ক্যান্ডিডেটদের প্রত্যেকের সেখান থেকে প্যানেল থেকে বাইরে বের করে দিতে হবে, অর্থাৎ চাকরি থেকে সম্পূর্ণভাবে বরখাস্ত করতে হবে এবং প্যানেলটি নতুন করে সেই যে শূন্যস্থান পূরণ ফাঁকা হবে, সেই শূন্যস্থানগুলোতে পিছনে যারা ওয়েটিং তাদের এই জায়গা থেকে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে চাকরি দিতে হবে। এটা একটা পদ্ধতি হতে পারে। আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি হতে পারে, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে পুনরায় নতুন করে সমস্ত ক্যান্ডিডেটের ওএমআর শিটগুলো পুনর্মূল্যায়ন করে নতুনভাবে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। এখন সম্পূর্ণ নির্ভর করছে মাননীয় বিচারপতিদ্বয়ের উপর, তারা কিভাবে ইনস্ট্রাকশন দেবেন, কি অর্ডার দেবেন তার উপর। আজকের অর্থাৎ 19শে মার্চ 2024 তারিখের শুনানির আপডেট এবং তার অর্ডার কপির বিস্তারিত পেলে অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও আসবে। এখনকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।